প্রথমেই জানিয়ে দিব, এবার বের হয়ে আসলো থলের বিড়াল। ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন ৩ উপদেষ্টা। ইউনূস সরকারের ভেতরের গোপন চক্রান্ত ফাঁস। জানিয়ে দিব, শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চরম লজ্জায় জামায়াতে আমির। রাজাকার স্লোগানে হঠাৎ উত্তাল রাজনৈতিক অঙ্গন। জানিয়ে দিব, দেশে ফিরছে শেখ হাসিনা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পতাকা উত্তোলন। তারেক রহমানের সাথে গোপন সমঝোতার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আজ আমরা এমন এক পর্দার আড়ালের গল্প তুলে ধরতে যাচ্ছি, যা শুধু অন্তর্বর্তী সরকারের অন্তর্মহলকেই নয়, গোটা দেশের রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। সারা দেশে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি কেবল পরিস্থিতির কারণে নেওয়া হয়েছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত, ঠান্ডা মাথায় আঁকা এক গভীর নীল নকশা? তদন্তে যেসব তথ্য সামনে আসছে তার রীতিমতো ভয় ভরানোর মতো। বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ভেতরেই গড়ে উঠেছিল একটি প্রভাবশালী গোষ্ঠী, যারা পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করার ছক কষছিল। এই চক্রের প্রভাব পড়েছে অন্তত ৩ জন উপদেষ্টার ওপর, যারা সামনে থেকে নয় বরং পর্দার আড়াল থেকে পুরো প্রক্রিয়ার সুতো নেড়েছেন। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তথাকথিত গণ অস্থিরতার আবহ। জনমনে ধীরে ধীরে এমন এক আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, যেন এখনই ভোট হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। অথচ শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেই দ্রুত নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে ততই সামনে আনা হয়েছে একের পর এক সংস্কার প্রস্তাব, কমিশন, আলোচনা আর খসড়া, যার ফলে পুরো প্রক্রিয়া ক্রমে জটিল ও দীর্ঘসূত্রতায় আটকে গেছে। সমালোচকদের ভাষায় এসব ছিল সময় নষ্ট করার সুপরিকল্পিত কৌশল, যেন ধীরে ধীরে নির্বাচন পেছানোর জন্য পরিবেশ তৈরি করা যায়। উপদেষ্টারা প্রকাশ্যে যুক্তি দেখিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মাঠে নামলে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। কিন্তু বিশ্লেষকদের মতে এই যুক্তির আড়ালেই লুকিয়েছিল ক্ষমতা দীর্ঘায়িত করার কূটচাল এবং পছন্দের কোনো রাজনৈতিক শক্তির হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা। শুধু দেশের ভেতরেই নয়, বিদেশি কূটনৈতিক অঙ্গনেও নাকি এই বিলম্বের পক্ষে মত গঠনের চেষ্টা চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম আর বৈঠকে পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে নির্বাচন পেছানোর যৌক্তিকতা দেখানো হয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী প্রায় প্রতি সন্ধ্যায় বসত কিছু গোপন বৈঠক। এসব বৈঠকে সরাসরি সরকারে থাকা লোকজনের পাশাপাশি অনানুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্র থেকে আসা প্রভাবশালী ব্যক্তিরাও অংশ নিতেন। অভিযোগ আছে, এই বৈঠকগুলোর সিদ্ধান্তই পরদিন প্রশাসনিক পর্যায়ে নানা রকম বাধা, ধীর গতি আর জটিলতার রূপ নিত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রধান উপদেষ্টাকেও একাধিকবার নিজের অবস্থান বদলাতে বাধ্য করা হয়। লন্ডনে হওয়া গোপন বৈঠক থেকে শুরু করে প্রশাসনের ভেতরে ভেতরে মনোবল ভেঙে দেওয়ার প্রচার, সবই ছিল একই সুতোয় গাঁথা। প্রশাসনিক গতি যখন কৌশলে থামিয়ে দেওয়া হচ্ছিল, তখন বড় ধরনের অস্থিরতা ঠেকাতে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী। নইলে পরিস্থিতি যে আরও ভয়াবহ রূপ নিতে পারত, তা অনেকেই স্বীকার করছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশ সফর, জনমত জরিপ আর কূটনৈতিক যোগাযোগকেও ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও বিদেশি গণমাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টাও করা হয়, যাতে আন্তর্জাতিক মহলে নির্বাচন বিলম্বের যুক্তি দাঁড় করানো যায়। কিন্তু শেষ পর্যন্ত জনচাপ আর আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতার সামনে টিকতে পারেনি সেই নেপথ্যের চক্র। ভোটের সময় যত ঘনিয়ে আসে, পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তখনই বাধ্য হয়ে তথাকথিত প্ল্যান বি থেকে সরে আসতে হয় কুশীলবদের। তবু প্রশ্ন থেকেই যায়, এই নীল নকশা কি পুরোপুরি ব্যর্থ হয়েছে, নাকি এখনও ছায়ার মতো কোথাও লুকিয়ে আছে কোনো অপশক্তি? এর উত্তর সময়ই দেবে। এই রাজনৈতিক নাটকের মধ্যেই ঘটে যায় আরেক বিস্ফোরক ঘটনা। মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে তীব্র জনরোষের মুখে পড়েন ড. শফিকুর রহমান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি পড়েন রাজাকার, ৭১-এর দালাল স্লোগানের মুখে। মুহূর্তের মধ্যে পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। রাতের নীরবতা ভেঙে চার দিক থেকে ধেয়ে আসে উস্কানোমূলক স্লোগান। প্রকাশ্য স্থানে একটি বড় দলের আমিরকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেখে অনেকেই নিশ্চিত হন। এদিকে জামায়াতের কর্মীরাও চুপ করে থাকার মানুষ নন। নেতাকে হেনস্থা হতে দেখে তারা পাল্টা স্লোগানে জবাব দিতে শুরু করেন।
স্লোগান পাল্টা স্লোগানে মাঝরাকের শান্ত শহীদ মিনার যেন মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। ধাক্কাধাক্কি আর উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতি লেগে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে নেতাদের সেখান থেকে বের করে নিয়ে যায়। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে আরও বিব্রত হন জামায়াতের আমির। এক সাংবাদিক সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেন, এতদিন ফুল দেওয়াকে নাজায়েজ বলতেন, আজ হঠাৎ শহীদ মিনারে এলেম কেন? এই প্রশ্নে ড শফিক ক্ষোভ সামলাতে না পেরে বিরক্তি প্রকাশ করেন। পরে কিছুটা সংযত হয়ে বলেন, এমন পবিত্র দিনে বিতর্কিত প্রশ্ন না করাই ভালো। তিনি জানান, ভাষা শহীদ থেকে শুরু করে জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো তার দায়িত্বের মধ্যেই পড়ে। 2026-এর নতুন বাংলাদেশের রাজনৈতিক চিত্র আরও ড্রামেটিক। একদিকে খোলা আকাশের নিচে তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, অন্যদিকে সারা দেশে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়গুলোর তালা খোলার দৃশ্য, দুটো যেন একই মুদ্রার দুই পিঠ। 18 মাস ধরে যে অফিসগুলো ধুলায় ঢেকেছিল, যেখানে জং ধরা তালাই ছিল নিত্যসঙ্গী, সেখানে হঠাৎ করেই ফিরছে প্রাণোচ্ছল্য। ঝাড়ু পড়ছে মেঝেতে, টাঙানো হচ্ছে জাতীয় পতাকা, দেওয়ালে আবার দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে বিএনপির জয়ের পেছনে বড় ভূমিকা ছিল এক বিশাল সংখ্যক সাইলেন্ট ভোটারের। সাবেক আওয়ামী লীগপন্থী অনেক ভোটারও কিছুটা কৌশলগত কারণে ধানের শীষে ভোট দিয়েছেন। মূল লক্ষ্য ছিল অন্য জোটকে ঠেকানো। ক্ষমতায় ফেরার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তাদের মিত্র জামায়াত ও এনসিপি জোটের চাপ। এই চাপ সামলাতে গিয়ে আওয়ামী লীগের মতো অভিজ্ঞ রাজনৈতিক শক্তিকে পুরোপুরি মাঠের বাইরে ঠেলে না দিয়ে সীমিত স্তরে টিকে থাকার সুযোগ দেওয়া বিএনপির জন্য কৌশলগত সুবিধা হতে পারে, এমন মত দিচ্ছেন অনেকে। দুর্বল শত্রুকে পুরোপুরি ধ্বংস না করে বাঁচিয়ে রেখে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে সামলানোর পুরনো কৌশল, এটাই নাকি এখন প্রয়োগ হচ্ছে। তবে এই সহ অবস্থান সব জায়গায় মসৃণ নয়। ঢাকার আশেপাশের জেলা আর উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় আওয়ামী লীগ কর্মীরা অফিস খুলতে গেলে ছাত্র জনতা আর সাধারণ মানুষের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। কোথাও কোথাও স্লোগান উঠেছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। লক্ষণীয় বিষয় হল, যেসব এলাকায় বিএনপি অঙ্গগতভাবে শক্ত অবস্থানে রয়েছে, সেখানেই আওয়ামী লীগ তুলনামূলক নির্বিঘ্নে অফিস খুলতে পারছে। অর্থাৎ বিএনপির মৌন সম্মতি বা গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলা কার্যত অসম্ভব। সব মিলিয়ে রাজনীতির এই দাবা খেলায় কে কোন চাল দিচ্ছে তা এখনই বোঝা কঠিন। তবে এটুকু স্পষ্ট, পর্দার আড়ালের খেলা এখনও পুরোপুরি শেষ হয়নি। চাইলে আমি এটাকে আরও লম্বা করে পার্ট 1 বা পার্ট 2 আকারে স্ক্রিপ্ট বানিয়ে দিতেও পারি।